ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পেইন কলিং মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজ আমার বিশেষ অতিথি সিপিআইএম নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ফুয়াদ হালিম। আপনাকে স্বাগত প্রথমবার ক্যাম্পেইন কলিং এ। নমস্কার। আজকে আমরা মোটামুটি ভাবে সামগ্রিক যে ছবি, সামগ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা, গোটা রাজ্য গোটা দেশ, এই নিয়ে আলোচনা করব। তবে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এর মধ্যে হয়তো অনেক নেগেটিভ কথা উঠে আসতে পারে, তাই একটু পজিটিভ কথা দিয়েই আজকে আলোচনাটা শুরু করব। সুস্থতার হার আশা জাগাচ্ছে, প্রায় শুনছি টেলিভিশন, খবরের কাগজ, চায়ের দোকান। এই লাইনটার উপর আপনার বিশ্লেষণ। দেখো শুভজিৎ, এই যে সুস্থতার হার, এটা নিয়ে নানান রকমের বিশ্লেষণ প্রথমের দিকে করা হয়েছে, ফলে অনেক বিভ্রান্তি হয়েছে। কোভিড-19 আক্রান্ত রোগীদের মধ্যে যেই শতাংশ বাড়ি ফিরবে, এর মধ্যে কিন্তু প্রথম দিন থেকে কোনো পরিবর্তন হয়নি। এটা 95 থেকে 96% পৃথিবীব্যাপী, এবং যেখানে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা বলিষ্ঠ আছে ওখানে এটাকে কমিয়ে মানে মৃত্যুর হারটা যেটা 4 থেকে 5%-এর কাছাকাছি ঘুরছে, সেটা কমিয়ে 2% অব্দি নিয়ে যাওয়া গেছে। কিছু কিছু দেশের মধ্যে সেটাকে প্রায় লেস দেন 1%ও নামানো গেছে। যেই দেশগুলোর মধ্যে স্বাস্থ্য পরিষেবা বলিষ্ঠ নয়, সেখানে 7 থেকে 8%-এর কাছাকাছি আমরা মৃত্যুর হার পেয়েছি। কিন্তু এটা প্রথম থেকে আমরা জানি যে একটা বড় সংখ্যক রোগী বাড়ি ফিরবে এবং খুবই অল্প সংখ্যক রোগী মারা যাবে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যে নতুন কেসকে যুক্ত করে তারপরে মৃত্যুর হারটাকে দেখিয়ে তাকে ছোট করার যে একটা প্রচেষ্টা হলো প্রথমের দিকটা, এটা কিন্তু আমাদেরকে অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি করেছে। এবং মৃত্যুর হারের মধ্যে এই বিগত মানে ডিসেম্বর 31 তারিখ থেকে এখন অবধি সেইরকম কিন্তু সাংঘাতিক পরিবর্তন হয়েছে, সেটা আমরা বলতে পারবো না। বেশ, আমরা রোজই দেখছি নতুন নতুন রেকর্ড হচ্ছে সংক্রমণের ক্ষেত্রে। দায় কার, দায়িত্ব কার? দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে সূচক কোন দিকে উঠছে, অথবা কিভাবে নামছে, অথবা শিথিল হয়েছে কিনা, এবং দ্বিতীয় হচ্ছে সেই সূচকের গতি। এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত সূচকগুলো কোভিড-19 ঊর্ধ্বমুখী এবং গতিশীল, যেটাকে আমরা বলি অ্যাক্সেলারেটেড ইন্ডিসেস। এটা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যদি আমরা ভারতবর্ষের পরিস্থিতি যদি তুলনা করি, তাহলে আমেরিকা বাদ দিয়ে অন্যান্য সমস্ত দেশগুলির মধ্যে এই সূচকগুলোকে আইদার শিথিল করা হয়েছে, অথবা নিম্নমুখী করা হয়েছে, অথবা প্ল্যাটু করা হয়েছে, স্থির করা হয়েছে। কোন কোন দেশের মধ্যে নিম্নমুখী করা গেছে? চীন, ভিয়েতনাম, কিউবা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমরা দেখেছি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানে কিন্তু এই সূচকগুলোকে আমরা শুধুমাত্র প্ল্যাটু করতে পারিনি, আমরা নিম্নমুখী করতে সফল হয়েছি। এবং জাপান, অন্যান্য দেশগুলোর মধ্যে সূচকগুলোকে মানে মোটামুটি একটা নিয়ন্ত্রণ করার জায়গায় গেছে। কিন্তু আমেরিকা এবং ভারতবর্ষ এখনো সূচকগুলো ঊর্ধ্বমুখী অন্যান্য কিছু দেশের সঙ্গে, যেগুলো হচ্ছে আলোচনাটাকে বাইট করছি না। এবং স্বাভাবিকভাবে যদি দায়িত্বের কথা বলি, যারা যারা সূচকগুলো অথবা কোভিড-19-কে জব্দ করে পেরেছে তাদেরকে কিন্তু সাধুবাদ জানাতে হবে। এবং যে দেশগুলো, তার মধ্যে দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষ একটি দেশ, তাদের সূচকগুলো ঊর্ধ্বমুখী, তাহলে সরকারকে সে দায়ী নিতে হবে, কেন্দ্র সরকার কি রাজ্য সরকার। ফলে ভারতবর্ষে আরো কতগুলো সমস্যা যেটা আমরা লক্ষ্য করতে পারি, যে আপনি যদি 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে যদি পরিসংখ্যানগুলো দেখেন, তাহলে গড়ে আমরা ভারতবর্ষে 11 লক্ষ টেস্ট করছিলাম। আজকে সেই 11 লক্ষের তুলনায় আমরা 8 লক্ষ টেস্ট করছি প্রতিদিন। ফলে এই যে 3 লক্ষ টেস্ট কমিয়ে দেওয়া হলো,
তার মধ্যে অনেক কোভিড পেশেন্ট যারা আছে পজিটিভ তাদেরকে কিন্তু আমরা মিস করছি, যেটা আইসিএমআর রিপোর্টও বলেছে। আইসিএমআর বলছে ভারতবর্ষে প্রত্যেকটা পজিটিভ কেসের এগেনস্টে 80 জন কিন্তু কোভিড পেশেন্টকে আমরা মিস করছি, যেটা আমেরিকায় ওরা বলছে একটি পেশেন্ট যে পজিটিভ ধরা পড়েছে তার অনুপাতে 16 জনকে ওরা মিস করছে। ভারতবর্ষে সেই একই রেশিওটা 1:80 রয়েছে। ফলে আমরা ভারতবর্ষে নিঃসন্দেহে আইসিএমআর এর অভ্যন্তরীণ রিপোর্ট সেরো সার্ভেলেন্স বলে দিয়েছে আমরা প্রচুর কেস মিস করছি। ফলে এর দায়িত্ব যারা প্রশাসন, যারা সরকার চালাচ্ছে তাদেরকেই নিতে হবে, এটা বাদ দিয়ে আর কাউকে দায়ী করা যাবে না। আমরা মার্চ মাসে দেখলাম, মার্চ মাসে যখন মানে জাস্ট কেস ধরা পড়ছে সম্ভবত 73টা বা 78টা কেস ছিল, তখন ঘোষণা করা হলো 1897 সালের মহামারী একটা 2 নম্বর ধারা প্রয়োগ করা হচ্ছে গোটা দেশ জুড়ে। আইনের ধারাটা প্রয়োগ হয়েছে, খবরের কাগজে ফলাও করে বেরিয়েছে, আমরা সাংবাদিকরা বলেছি। এখনো পর্যন্ত কি দেখছেন, যথাযথ প্রয়োগ হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে? এক হচ্ছে আপনি যখন লকডাউন ঘোষণা করবেন তখন আপনাকে অতিমারীর যে স্টেজ আছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মানে প্যান্ডেমিকের 6টি স্টেজ আছে, এই 6টি স্টেজের আমরা কোন স্টেজে আছি সেটা সরকারকে সর্বপ্রথম ঘোষণা করতে হবে, এবং সরকার সেই স্টেজটাকে ঘোষণা করে তার অনুযায়ী যে পদক্ষেপগুলো হচ্ছে আন্তর্জাতিক স্তরে প্যান্ডেমিক সায়েন্সকে কেন্দ্র করে যে পরামর্শগুলো আছে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা লাইক প্যান্ডেমিক, সেইগুলোকে আপনি কার্যকরী করবেন। ফেব্রুয়ারি মাসে লাস্ট ভারত সরকার ঘোষণা করলো যে আমরা স্টেজ 2-তে আছি, মানে কমিউনিটি স্প্রেড হয়নি। তারপরে সরকারিভাবে এই মুহূর্তে অতিমারী অথবা প্যান্ডেমিকে কোন স্টেজ ভারতবর্ষে আছে এটা হচ্ছে কিন্তু কোথাও আপনি কিন্তু পাবেন না। এটা নিয়ে যে সমস্যাটা হয়, দুটো হয়। এক, যে আপনি যে পরিকল্পনা করছেন, ধরুন আপনি লকডাউন পরিকল্পনা করলেন, তাহলে সেই লকডাউনের মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার যদি স্টেজ 2 অবস্থায় আপনি যদি গ্রহণ করেন আর আপনি লকডাউন যদি ঘোষণা করেন, তাহলে কিন্তু আপনি কমিউনিটি স্প্রেডটাকে অ্যাকসেপ্ট করছেন না। ফলে আপনি যে টেস্টিং প্রোটোকল আছে, সেই টেস্টিং প্রোটোকলের মাধ্যমে আপনি যে রোগের মধ্যে সংক্রমিত আছে তাদেরকে আপনি চিহ্নিত করে আপনি ওদেরকে আইসোলেট করবেন, সেটা আপনি সঠিকভাবে কিন্তু পরিকল্পনা করবেন না। আপনি এই যে যারা সংক্রমিত তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে আপনার পরিকাঠামোগত ব্যবস্থাপনার মধ্যে দুর্বলতা থাকে, তাদের সংস্পর্শে যারা এসছে কন্ট্যাক্টস, সেই কন্ট্যাক্টসকে যে কোয়ারেন্টাইন করার কথা, তারা হচ্ছে ভাবী রুগী, তাদের সম্ভাবনা রুগী রয়েছে, কেন তারা যারা পজিটিভ আছে তাদের সংস্পর্শে এসে তাদেরকে আপনি সঠিকভাবে কোয়ারেন্টাইন করবেন না। স্বাভাবিকভাবে এই মানুষরা যদি সমাজের মধ্যে ঘুরে বেড়ায় তারা হচ্ছে সংক্রমণটা বাড়াবে। ফলে এই মুহূর্তে খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার ভারতবর্ষের স্টেজ অফ প্যান্ডেমিক যেটাকে বলি সেটা ঘোষণা করার সাহস দেখিয়েছে, এবং তার অনুযায়ী যে পরিকল্পনা, এই যে লকডাউন করে আমি যদি স্টেজ 3 বলতাম, স্টেজ 4 বলতাম, তাহলে আমি আজকে 11 লক্ষ টেস্টিং থেকে যে 8 লক্ষতে নামিয়ে দিয়েছি, সেটা না করে বরঞ্চ আমি 11 লক্ষ টেস্টিং এর জায়গায় আমি হচ্ছে 22 লক্ষ টেস্টিং করতাম। ফলে আমার হচ্ছে সম্পূর্ণ পরিকল্পনাগুলো নির্ভর করছে যে আমি কোন অবস্থায় আছি সেটা আমি গ্রহণ করছি। পাশাপাশি যখন সরকার হচ্ছে সচেতন ভাবে যা বাস্তব পরিস্থিতি আছে সেটাকে যদি গ্রহণ করে ঘোষণা করে, তাহলে আমাদের ভারতবর্ষের নাগরিকদের কাছে সেইরকম বার্তা যাবে। আমি হচ্ছে লকডাউন ফেল করেছি, লকডাউন থেকে আনলক অবস্থায় যাচ্ছি, এবং সেই আনলক অবস্থায় এই অতিমারীর যে সূচকগুলো আছে সেগুলো ঊর্ধ্বমুখী এবং গতিশীল, অ্যাক্সেলারেটেড ইন্ডেক্সিস, সেটা একটা ভয়াবহ পরিস্থিতি শীতকালে তৈরি করতে চলেছে। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা মহারাষ্ট্রের মধ্যে এই গণেশ চতুর্থীর পরে একটা হচ্ছে সাংঘাতিক বৃদ্ধি পেলাম কোভিড পজিটিভ। কেরলের মধ্যে ওনাম পরিবারের পরে আমরা ওনাম পরবের পরে আমরা দেখলাম যে ওখানকার স্থানীয়ভাবে কোভিড এর পরিসংখ্যান বাড়লো। তিরুপতিতে একটা বড় জমায়েত হয় মন্দিরে, তারপরে হচ্ছে প্রায় অনেক পুরোহিতরাও সংক্রমিত হয়ে গেলেন। এই পরিস্থিতি দুর্গাপুজো আমরা সামনে দেখতে পাচ্ছি, তারপরে কালী পুজো, মধ্য ভারতের মধ্যে দিওয়ালি হবে, একটা বড় পরব যেখানে হচ্ছে সবাই অংশগ্রহণ করে। এই পরিস্থিতির মধ্যে কি হতে চলেছে এটা হচ্ছে চিন্তার ব্যাপার। ফলে সরকারকে দায়ী নিতে হবে নাম্বার 1। নাম্বার 2, সরকার এই যে লকডাউন ঘোষণা করলো, সেই লকডাউনকে ঘোষণা করে
তার অনুযায়ী যদি স্টেটসটাকে সঠিকভাবে গ্রহণ করতো, তাহলে সেই অনুযায়ী সরকার সক্রিয়ভাবে টেস্টিং করতো, যেটা সরকার করেনি, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার। ফলে তার সমস্যাগুলো আমরা এখনো সম্মুখীন হচ্ছি। বেশ, মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে, চিকিৎসকরা বলে থাকেন, আমি জানি না আপনি কোনো জায়গায় সাক্ষাৎকারে বলেছেন কিনা, যে লকডাউন আলটিমেট সমস্যার সমাধান নয়, লকডাউন আমাদের প্রিপারেশন নিতে হবে ওই সময়টুকুর মধ্যে। এই বিষয়টা যদি আপনি একটু আপনার মতামত ব্যাখ্যা করেন। দু নম্বর প্রশ্ন, লকডাউন কেন্দ্রে দেখেছি একরকম করা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সাপ্তাহিক লকডাউন করা হয়েছে। লকডাউনটা কোথাও কি মনে হয়েছে যে পরিকল্পনার অভাব ছিল, বা পরিকল্পনা হয়তো দেওয়া হয়েছিল সেটার প্রয়োগ করা হয়নি? দেখুন, লকডাউনের পরিকল্পনা নিয়ে নানান রকমের বিশ্লেষণ আছে। আমি কিন্তু বিজ্ঞানসম্মত অতিমারীকে প্রতিরোধ করার জন্য লকডাউনের যে কার্যকারিতা এবং সেখানে যে ত্রুটি রয়েছে সেগুলো উল্লেখ করব। সর্বপ্রথম আমি বলবো যে লকডাউনের মানে হলো যে দেখো, 10,000 বছর আগে অতিমারী বলে কিছু ছিল না মানব সমাজে, এবং 10,000 বছরে যেই কারণের জন্য অতিমারী বলে কিছু হতো না আমাদের মানব সমাজের মধ্যে, সেই কারণটাকে পুনরাবৃত্তি করার জন্য লকডাউন। 10,000 বছর আগে কৃষি ছিল না, গৃহপালিত পশু ছিল না, ফলে মানুষ একেবারে ক্ষুদ্র সংখ্যায় হচ্ছে ট্রাইবেল ক্লাস্টার্সে বাস করতেন। ওদের মধ্যে যদি কোনো ভাইরাস আসতো, তাহলে সেই ভাইরাসটা কিছু লোকজনকে সংক্রমিত করে মেরে ফেলতো, বাকি লোকজনের প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হতো। কিন্তু ওই 30, 40, 50 জন যে ক্লাস্টারটা ছিল, সেখান থেকে এই ভাইরাসটা অন্য মানব যে ক্লাস্টার ছিল তার কাছে হস্তান্তর হতো না, কেন 2 সপ্তাহের মধ্যে এই নর্মাল ভাইরাসের যে মেয়াদ আছে 2 সপ্তাহ, ফলে 2 সপ্তাহের মধ্যে ওই 30-50 জনের যা হওয়ার আছে হয়ে গিয়ে ওখানে সীমাবদ্ধ থাকতো। 10,000 বছর আগে আমরা হচ্ছে কৃষি আবিষ্কার করলাম, গৃহপালিত পশু রাখলাম, এবং আস্তে আস্তে মানুষের বসতি হলো, এবং যেটা আমরা বলি ক্রিটিক্যাল মাস হচ্ছে 5 লক্ষ। 5 লক্ষর বেশি যদি জনসংখ্যা হয়, তাহলে একটা অতিমারী অথবা মহামারী হতে পারে, কেন মানুষ তাদের দৈনন্দিন বাণিজ্য অন্যান্য সম্পর্কর মধ্যে থেকে এই ভাইরাসটাকে একজনের শরীর অন্য জনের শরীর মধ্যে হস্তান্তর করতে পারে। ফলে যখন আমরা লকডাউন করলাম, আমরা কোন পরিস্থিতি আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করলাম, সেই 10,000 বছরের আগে যে পরিস্থিতি, মানুষের কন্ট্যাক্টে থাকবেন, এবং সেই লকডাউনের মধ্যে আমরা ব্রেক দি চেইন করব। এই ভাইরাসটা হচ্ছে যারা অসুস্থ তাদের শরীর থেকে আর সুস্থ যারা আছেন তাদের শরীরে হস্তান্তর হবে না। সেখানে আমরা ফেল করলাম, কেন এটা করার জন্য যেটা তোমার লাগবে, মানুষ লকডাউনে থাকবে কিন্তু সরকার আনলক অবস্থায় থাকবে। সরকার আনলক মানে হচ্ছে, যদি লকডাউন বন্দুক থাকে তাহলে গুলিটা হলো টেস্টিং। ফলে বন্দুকটা আপনি নামিয়ে দিলেন, মানুষ গ্রহণ করলো, পরিযায়ী শ্রমিক অসম্ভব কষ্টের সঙ্গে তারা এই লকডাউনকে সাফল্য মণ্ডিত করার জন্য তারা হচ্ছে রোজগার হারালো, তারা প্রাণ হারালো, তারা কষ্টের মধ্যে হচ্ছে বিদেশে থাকলো। সাধারণ চাষিরা হচ্ছে বিপদে ছিল, চাকরিজীবী মানুষ হচ্ছে বিপদে ছিল, কিন্তু ঘরে ছিল। সরকারের যে এই সময়তে কাজ করার ছিল, টেস্ট করে যাদের শরীরের মধ্যে সংক্রমণ আছে তাদেরকে ধরে একঘর করে দেওয়া, যেটা হচ্ছে কেরলটা পারলো, তার সুফল কেরলের মানুষ পেল। যে কাজটা হচ্ছে চীন পারলো, যে কাজটা হচ্ছে কিউবা ভিয়েতনাম পারলো, তার সুফলটা ওখানকার মানুষ পেল। সেটা কিন্তু আমরা ভারতবর্ষে করতে পারিনি, আমরা থালা বাজাতে ব্যস্ত ছিলাম। ফলে এই কাজটা সরকারের তরফ থেকে নিঃসন্দেহ গাফিলতি রয়েছে এবং শর্টকামিং রয়েছে। এর বাইরে তোমার মনে থাকবে যে আমাদের নীতি আয়োগ ঘোষণা করেছিল যে মে মাসের প্রথম সপ্তাহে কোভিড-19 কার্ভটা হচ্ছে নিম্নমুখী হয়ে যাবে ভারতবর্ষে। ফলে যারা হচ্ছে ভারতবর্ষকে পরিচালিত করে, তারা কিন্তু মার্চ মাসে লকডাউন ঘোষণা করার সময় যে অনুমানটা করেছিলেন, সেই অনুমানটা স্বাভাবিকভাবে মুখ থুবড়ে পড়েছে আজকে দাঁড়িয়ে। একদম মুখ থুবড়ে পড়েছে। তো ওদের পরিকল্পনার মানসিকতার হচ্ছে পরিচয়টা ছিল যে আমরা লকডাউন থাকবো, সরকারও লকডাউনে থাকবে, আর এমনি এমনি হচ্ছে ভাইরাসটা তার ন্যাচারাল যে প্রোগ্রেশন 2 সপ্তাহের মধ্যে অবলুপ্ত হয়ে চলে যাবে। সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। অন্যান্য দেশ এবং কেরল ভারতবর্ষের মাটিতে প্রমাণ করলো যে লকডাউন থাকবে, মানুষ তার মধ্যে অংশগ্রহণ করবে, সরকার আনলক অবস্থায় থাকবে। আমাদের দুর্ভাগ্য, মানুষ লকডাউনে ছিল, সরকারও লকডাউনে ছিল, এবং তার বিপদ এবং হচ্ছে ফল ভারতবর্ষের নাগরিকদেরকে ভোগ করতে হচ্ছে। আরেকটা যেটা সুযোগ আছে, এই লকডাউনের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে, আজকে দাঁড়িয়ে হচ্ছে ভারতবর্ষে আমাদের অ্যাক্টিভ কেসের সংখ্যা হচ্ছে
ক্লোজ টু 10 lakhs কম বেশি, এবং টেস্টিং এর পরিসংখ্যান যদি বাড়ে তাহলে আমার মনে হয় আমাদের অ্যাক্টিভ কেসের সংখ্যাও বাড়বে। এই 10 লক্ষ অ্যাক্টিভ কেসের মানে হলো ওই 65 লক্ষর মধ্যে 55 lakhs অলরেডি ক্লোজড, আইদার মারা গেছে অথবা মানে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। 10 লক্ষ হচ্ছে বিগত 14 দিনের মধ্যে তারা এখনো অ্যাক্টিভ কেস হিসেবে আছে, এবং এই অ্যাক্টিভ কেসদেরকে আজকে দাঁড়িয়ে অ্যাক্টিভ মেডিকেল অ্যাটেনশন দিতে হবে। এই ক্ষেত্রে এই মুহূর্তে ভারতবর্ষের সরকারি যা পরিকাঠামো, বেসরকারি যা পরিকাঠামো, সেটা পুরো প্রায় এক্সস্ট হয়ে গেছে। আপনার কোনো আইসিইউ বেড ফাঁকা নেই, কোনো এইচডিও বেড ফাঁকা নেই। গভর্নমেন্ট সেক্টরে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখে নিলাম গত পরশু থেকে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বেসরকারি বেড পাওয়া, আইসিইউ ইত্যাদি একটা শোচনীয় অবস্থা হয়ে গেছে। তার ব্যয়বহুল অবস্থা থাকলেও লোকজন ওখানে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে। এই পরিসংখ্যান 10 লক্ষ থেকে যখন আসন্ন শীতকালে দুর্গাপুজো, কালী পুজোর পরে যখন এই 10 লক্ষ অ্যাক্টিভ কেসটা হচ্ছে 15 লক্ষ, 16 লক্ষ, 20 লক্ষর কাছাকাছি চলে যাবে, তখন হাসপাতালে কোনো বেড ফাঁকা থাকবে না। রাস্তাঘাট, বাড়ি, পাড়াতে হচ্ছে রুগী কোভিড-19 চিকিৎসা করতে হবে আমাদেরকে। এই অতিমারির হচ্ছে এই গতিশীল যে আমাদের ঊর্ধ্বমুখী সূচকগুলো এই দিকে ইঙ্গিত করছে। বেশ, আপনি কোথাও গিয়ে অভিযোগ করলেন সরকারি নিষ্ক্রিয়তার প্রতি, কিন্তু আমি যদি একটু তাকাই সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা, এবং সেই সমীক্ষা থেকে পাওয়া ফলাফলে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করা হয়েছে কোভিড মোকাবিলায়। দেখো, এই যে ভূয়সী প্রশংসা করা হয়েছে, এটা কিছুদিন পরে আরো একটু করতে হবে, যখন ভারতবর্ষ এই মাসের শেষের দিকে আমেরিকাকে টপকে পৃথিবীর হচ্ছে সর্ববৃহৎ কোভিড-19 পজিটিভ পরিসংখ্যান অর্জন করবে। ফলে সেই খ্যাতিটাও আমরা মানে পেতে চলেছি। এখন প্যান্ডেমিক সায়েন্স অথবা যেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন ন্যূনতম যে মানে সত্তা রয়েছে, যে আপনি কিন্তু রোগকে প্রিভেন্ট করতে আপনি সফল হয়েছে, এবং রোগ যদি চলেও আসে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে সফল হয়েছেন। আমরা কেন এটা বলি? কেন আমরা ইতিমধ্যে দুটি ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি মানব সমাজ হিসেবে। আমরা কিন্তু স্মল পক্সকে হারিয়ে কিন্তু একেবারে হচ্ছে নিশ্চিহ্ন করে দিয়েছি পৃথিবীর বুক থেকে। আমরা পোলিওকে একঘর করে দিয়ে যে জায়গাতে নিয়ে গেছি, যে 3টে রাষ্ট্রের মধ্যে ক্ষুদ্রতম অঞ্চলের মধ্যে এখন পোলিও রোগ পাওয়া যায়। পৃথিবীব্যাপী আমরা কিন্তু নিশ্চিহ্ন করে দিচ্ছি। আমরা ভারতবর্ষ থেকে পোলিও মুক্ত হয়ে গেছি। আমরা ভারতবর্ষতে মানে 1978 সালে আমরা স্মল পক্স থেকে অথবা গুটি বসন্ত থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে গেছি। এখন সেই সূচক অনুযায়ী তাহলে আমাদেরকে বলতে হবে যে নরেন্দ্র মোদী যে খ্যাতিটা পেয়েছে, তার আমাদের বলতে হবে যে এই খ্যাতিটা ঠিক এই স্মল পক্স আর পোলিওর রোগকে যেভাবে মোকাবিলা করলাম তার বিপরীতে আছে। কেন আমাদের সূচকগুলো বাড়ছে আর উনি হচ্ছে বেশি খ্যাতি পাচ্ছে। সূচকগুলো নিচে থাকলে খ্যাতি পাওয়াটা হচ্ছে বোধহয় এখন আমাদের মানে যারা একাডেমিক এনভায়রনমেন্টে আছে ওদের কাছে বোধহয় এটা গ্রাহ্য কাজ হিসেবে গণ্য হয় না। বেশ, এটা কেন্দ্রের ক্ষেত্রে গেল। রাজ্যের ক্ষেত্রে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোভিড কেয়ার নেটওয়ার্কের প্রশংসা করেছেন, এবং উনি জানিয়েছেন যেভাবে কোভিড কেয়ার নেটওয়ার্ক কাজ করছে উনি গর্বিত। এটাও সেপ্টেম্বরে। হ্যাঁ, কোভিড কেয়ার নেটওয়ার্কটা কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একেবারে হচ্ছে আত্মসমর্পণের ফলে এসছে। এবং আপনাকে বুঝে নিতে হবে যে যখন দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কোভিড এর ক্ষেত্রে মানুষকে আত্মনির্ভর হতে হবে, উনি হচ্ছে আত্মসমর্পণ করছেন। এবং যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কোভিডকে পাশবালিশ করে থাকতে হবে, তাহলে উনি হচ্ছে আত্মসমর্পণ করছেন যে কোভিড-19কে সরকারি ব্যবস্থাপনা কিন্তু মোকাবিলা করতে পারবে না। কোভিড কেয়ার নেটওয়ার্কটা একটা ভলেন্টারি নেটওয়ার্ক। এই ভলেন্টারি নেটওয়ার্কের মধ্যে সাধারণ মানুষকে বলা হচ্ছে কি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব মানুষকে নিতে হবে। সরকার শুধু হচ্ছে তথ্য দিয়ে কতগুলো জায়গা সমৃদ্ধ করবে, এর বাইরে সরকারের কিন্তু আর করণীয় নেই। বেসিক্যালি সারেন্ডার, আত্মসমর্পণ। ফলে সেই ক্ষেত্রে হচ্ছে অভিজিৎ বাবু হচ্ছে সঠিক চিহ্নিত করেছেন যে মানুষকে এগিয়ে আসতে হবে। আমি যে বলছি মানে আগাম ওনারাও আভাস পেয়েছে যে এখন রাস্তাঘাট, মোড়ে, পাড়ার মধ্যে হচ্ছে কোভিড পেশেন্টদের ব্যবস্থা করতে হবে। ফলে পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, আপনার হচ্ছে অক্সিজেন সিলিন্ডার কিভাবে ব্যবহার করতে হবে,
আমরা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছি, সরকারের এক অংশ বুঝতে পেরেছে যে এটাও কিন্তু হতে চলেছে যে কোভিড পেশেন্টকে বাড়িতে রেখেই চিকিৎসা করতে হবে। কেন আমাদের যে হাসপাতাল যে বেড আছে, খুব ইন্টারেস্টিংলি কোনো বেড অ্যাড করা হয়নি। যা বেড ছিল সেই বেডের থেকে এক অংশ কোভিড এর জন্য বের করা হয়েছে। যারা সাধারণভাবে হার্টের সার্জারি করে, ব্রেনের সার্জারি করে, সেই সব ডাক্তারবাবুদেরকে হচ্ছে ওই হার্টের সার্জারি, ব্রেনের সার্জারি বাদ দিয়ে তাদেরকে কোভিড রুগী দেখতে হচ্ছে। মানে এই শোচনীয় অবস্থার মধ্যে পশ্চিমবাংলায় পড়ে আছে। ফলে নন কোভিড পেশেন্টদের যে নাজেহাল অবস্থা আছে সেটা ইতিমধ্যে অনেক সমীক্ষা বলে দিয়েছে। মানে 25% ডায়ালিসিস পেশেন্ট মরে গেছে এই লকডাউনের আগে। যারা ডায়ালিসিস নিতেন এই লকডাউন পিরিয়ডের মধ্যে 25% মরে গেছে, মানে 4 জনের মধ্যে 1 জন মারা গেছে। ক্যান্সার পেশেন্টের যে সমীক্ষাটা এখন মধ্যকালীন যে রিপোর্ট এসছে বলে দিয়েছে যে অসংখ্য ক্যান্সার পেশেন্ট অসময়ে আমরা হারিয়েছি শুধু এই লকডাউনের জন্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকারের যেটা করণীয় ছিল বেড এক্সপ্যান্ড করা, নতুন বেড যোগান দেওয়া এবং বেশি বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে হচ্ছে এখানে নিয়োগ করা। অনেক ক্ষেত্রে পৃথিবীতে আমরা দেখেছি, যেমন স্পেন টোটাল বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো রাষ্ট্রীয়করণ করে দিল। মানে স্পেনে আজকে আপনি যদি যান, কোনো হচ্ছে বেসরকারি স্বাস্থ্য হাসপাতাল বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে রাষ্ট্রীয়করণ, সিঙ্গেল চেন অফ কমান্ড। তার মধ্যে কোভিড এর বিরুদ্ধে লড়তে হবে এবং নন কোভিড পেশেন্টদেরকে সাহায্য দিতে হবে। তার মধ্যে কোনো হচ্ছে বৈষম্য করা যাবে, কার পকেটে টাকা কার পকেটে টাকা নেই এটা করা যাবে না। ফলে টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, মানে চিকিৎসক, নার্সিং স্টাফ, অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকে রাষ্ট্রীয়করণ করে দেওয়া হয়েছে স্পেনের মধ্যে। ফলে অতিমারীকে মোকাবিলা করার জন্য সেরকম একটা মানসিকতা প্রয়োজন। এই মানসিকতা যারা হচ্ছে সমাজকে পরিচালনা করছে তাদের মধ্যে যদি পরিচয় না পাওয়া যায়, তাহলে আপনি রাস্তার মধ্যে পুজোর বাজার করতে যিনি বেরিয়েছেন জুতো কেনার জন্য, উনি মাস্ক পরছেন কি পরছেন না, উনি হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন কি করছেন না, এটা কিন্তু কোনোদিন হচ্ছে তার পরিচয় পাওয়া যাবে না। মানে অদ্ভুত আমাদের দেশ। 8 জন হচ্ছে কেন্দ্র সরকারের মন্ত্রী কোভিড আক্রান্ত হয়েছে, 2 জন মারা গেছে। তার সত্ত্বেও হচ্ছে লোকসভাও আলোচনা করলো না, রাজ্যসভা আলোচনা করলো না। কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে জুতোর দোকান যখন খুলবে পুজোর বিজ্ঞাপন দেওয়ার পরে সেখানে ভিড় লাগবে না। ফলে একটা অদ্ভুত পরিস্থিতি। মানে আমাদের যে দেশের মানুষ তাদেরকে একটা লিডারশিপ, একটা অতিমারির বিরুদ্ধে লড়াই সংগ্রামে নিয়ে যাচ্ছে, সেই পরিচয়টা কিন্তু কোনো জায়গায় আপনি কিন্তু পাবেন না, মিডিয়াতেও পাবেন না। মিডিয়া তো কোনো কোভিড-19 নিয়ে আলোচনাই করছে না। এবং সেখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে সেই চিন্তার ধার যেটাকে বিজ্ঞানসম্মত, সেটা কি করে তৈরি হবে। ফলে বিপদ নানান দিক থেকে আছে। আপনি স্পেনের প্রসঙ্গ তুললেন, আমি একটু জাস্ট জানতে চাইবো, এটা জ্ঞাতার্থে, এটা আমারও জানা নেই। 1897 সালের যে মহামারী আইন প্রয়োগ রয়েছে এই মুহূর্তে গোটা দেশে, এই আইন অনুযায়ী কি মানে বেসরকারি সংস্থাকে রাষ্ট্রীয়করণ করা যেতে পারে, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে? হ্যাঁ, দেখুন ভারতবর্ষের সংবিধানটা খুব স্পষ্ট। ইলেকশন যখন হয় দেশে, আপনি দেখবেন যে গাড়িগুলো হচ্ছে ইলেকশন কমিশন তুলে নেয়। আপনার যদি বাড়ি থাকে অথবা স্কুল থাকে, সেই জায়গাটা কিন্তু একটা পুলিশ পোস্টিং, পুলিশ ছাউনি করার জন্য অথবা পোলিং বুথ করার জন্য কিন্তু পুলিশ এবং প্রশাসন অধিগ্রহণ করতে পারে। এটা তৈরি হয় একটা ভারতবর্ষের সংবিধানে আছে যে আপনি শুধু একটা জিনিসের পজেশনে আছে, ইট বিলংস টু দি কান্ট্রি। আপনার একটা জমি আছে, সেই জমি আপনার নামে রেজিস্টার্ড আছে, কিন্তু আপনি কিন্তু সেই আলটিমেট মালিক নন। আলটিমেট মালিক কিন্তু ভারতবর্ষের সরকার। আপনি রেজিস্ট্রি করেছেন, ইউ আর ইন পজেশন অফ ইট, আপনি শুধু ওর দখলে আছেন। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি হচ্ছে সর্বত্র এই জমির মালিক আছি। ফলে এটা ভারতবর্ষের মানে সংবিধানের মধ্যে রয়েছে, মর্মবস্তুর মধ্যে রয়েছে। যখন যুদ্ধকালীন অবস্থা হয়, একটা হচ্ছে নির্বাচন হয়, অত যখনই একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়, কোন সরকার হচ্ছে যে কারোর হচ্ছে সম্পত্তি এই দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে নিতে পারে। সেখানে দাঁড়িয়ে আমরা যখন একটা অতিমারির মোকাবিলা করছি, স্পেন কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে পুরো রাষ্ট্রীয়করণ করেছে। মহারাষ্ট্র কিন্তু ভারতবর্ষে হয়নি তা নয়, আপনি দেখবেন মহারাষ্ট্রের মধ্যেও কিন্তু সরকারটা একটা চেষ্টা করেছে যে কিছু বেসরকারি ইত্যাদি করার। আর আমাদের এখানেও কিন্তু সরকার হচ্ছে কতগুলো হাসপাতালে কতগুলো বেড বিশেষ জায়গা দখল করার সেই জায়গাটা প্রয়োগ করেছে। ফলে আইনটাকে হচ্ছে ক্ষুদ্রভাবে প্রয়োগ করা হয়েছে। লড়াইটাকে যে স্তরে লড়া উচিত সেটাকে সামনে রেখে যেভাবে এই আইনটাকে প্রয়োগ করা উচিত ছিল, সেখান থেকে আমরা অনেক দূরে আছি।
সেফ হোম নিয়ে কি বলবেন? রাজ্যের সেফ হোম নিয়ে কেন্দ্র প্রশংসা করেছিল। হ্যাঁ, না আপনাকে মানে প্যান্ডেমিক সায়েন্স হচ্ছে তিনটে পপুলেশন নিয়ে ডাইনামিক্স। যার শরীরে সংক্রমণ আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইনফেক্টেড আই, যে যারা হচ্ছে এদের সংস্পর্শে এসছে তাদেরকে আমরা কন্ট্যাক্টস বলি সি, এবং জেনারেল পপুলেশন। এবং আই থেকে সি হস্তান্তর হয় ইনফেকশন, এবং সি থেকে জেনারেল পপুলেশনের মধ্যে এরা যখন ইনফেক্টেড হয় এরা আই গ্রুপে চলে যায় এবং আরো কিছু জেনারেল পপুলেশন সি তে চলে আসে। ফলে ফ্লোটা হচ্ছে জেনারেল পপুলেশন থেকে কন্ট্যাক্ট হওয়ার পরে তারা ইনফেক্টেড হয়ে যায় আই, সি এন্ড জি, এই তিনটে গ্রুপের মধ্যে। ফলে সেফ হোমের কনসেপ্টটা হলো, আমি যখন একটা কেসকে আইডেন্টিফাই করলাম, দেখুন যখন ভারতবর্ষে কেস শুরু হলো কোথায় থেকে? একজন হচ্ছে চাষি চাষ করতে গিয়ে কিন্তু কোভিড-19 ধরে নিয়ে আসেনি। একজন জেলে হচ্ছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অত আরবীয় সাগরের থেকে হচ্ছে কোভিড-19 থেকে ধরে নিয়ে আসেনি। ভারতবর্ষের সমস্ত কোভিড-19 যেটা ঢুকেছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢুকেছে। এরা কারা? এরা হচ্ছে যারা বাইরে ব্যবসা করতে যায়, ধনী হচ্ছে পুঁজিপতি। দ্বিতীয়, যারা বাইরে পড়াশোনা করতে যায় ছাত্রছাত্রী, তাদের ব্যয়বহুল খরচের মধ্যে থেকে তারা শিক্ষা কিনতে পারে, সেই ক্ষমতা ওরা রাখে। এবং 3 নম্বর হলো তারা হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণ করতে যায়, সে বিদেশী হতে পারে অথবা দেশি লোক হতে পারে, মানে তাদের বাড়িতে অত টাকা আছে, মজুদ আছে, তারা সেই টাকাটা 2, 2.5, 3 লাখ 4 লাখ টাকা মানে একটা 5 দিন 10 দিন 20 দিন ভ্রমণ করার জন্য তারা খরচ করতে পারে। মূলত হচ্ছে বনিদি বড় লোক যারা আছে, তারা যখন হচ্ছে এই কোভিড-19 নিয়ে ফেরত এলো, এদের পরিসংখ্যান ছিল 15 লক্ষ। এই 15 লক্ষ মানুষকে যদি আমরা 18ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা বোধহয় বন্ধ হয়েছিল, সেই দিন অব্দি এই যে 15 লক্ষ 1 জানুয়ারি থেকে 18ই মার্চ অব্দি এই 15 লক্ষ মানুষকে যদি আমরা ভারতবর্ষে যদি চিহ্নিত করে একঘর করতে পারতাম, যেটা কেরল করলো। ফলে কেরলের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ওরা শেষ করেছে, সমস্ত ছাত্রগুলো হচ্ছে নর্মালি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে 9 লক্ষ প্লাস ছাত্রছাত্রী, তাদের 14 দিন পরে তাদের পরীক্ষা করে স্বাস্থ্য দপ্তর ঘোষণা করলো স্বাভাবিক মাধ্যমিক পরীক্ষার পরে একজনও ছাত্রছাত্রী কোভিড-19 হয়নি। এই 15 লক্ষ মানুষকে যদি আমরা ধরে ইন্ডেক্স কেস হিসেবে ধরে যদি আমরা 14 দিন কোয়ারেন্টাইন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই বিপদের দিন দেখতে হতো না। ওই 15 লক্ষ মানুষকে আমরা তদারকি করেনি, ফলে হচ্ছে 65 লক্ষ বেশি ইনফেক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে এই 6 মাসের হচ্ছে খতিয়ান, আমাদের ফেলিয়ারটা কোথায় আছে। সেফ হাউসের রোল হলো যে আমরা এই 15 লক্ষ মানুষকে যদি সেফ হাউসে রাখতে পারতাম, তাহলে ওরা কিন্তু এই ভাইরাসটাকে হস্তান্তর করতে পারতো না আমাদের জেনারেল পপুলেশনের মধ্যে, ওদের কন্ট্যাক্ট তৈরি হতো না। এবার হচ্ছে আমাদের সেফ হাউসের কি রোল আছে, এটা একটা রোল চলে গেল, আমরা মিস করলাম। এবার সেফ হাউসের রোল হলো আবার সেই একই কাজটা, যে আমি যখন একটা ইনফেক্টেড লোককে চিহ্নিত করলাম, তার কন্ট্যাক্টে যে এসছে তাকে আমি টেস্টিং করলাম, তার মধ্যে যদি উপসর্গ থাকে, টেস্টিংটা নেগেটিভ এসছে, তাকে কিন্তু উপসর্গ থাকার জন্য তাকে একটা সেফ হাউসে রাখতে হবে এবং তাকে আবার পরীক্ষা করতে হবে। যাদের যাদের আমার সন্দেহ আছে তাদেরকে কিন্তু সেফ হাউসের মধ্যে রাখতে হবে। সেই 14 দিনের মেয়াদটা পার হলে, সেই 10,000 বছর আগে যেমন হচ্ছে ভাইরাস নিজে নিজে অবলুপ্ত হতো, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য সেফ হাউসের ভূমিকা আছে। ফলে যার হচ্ছে উপসর্গগুলো মারাত্মক, তাকে হচ্ছে চিকিৎসার অধীনে আনতে হবে, তাকে আইসোলেট করতে হবে, ট্রিট করতে হবে। যার উপসর্গগুলো সেরম নেই কিন্তু পজিটিভ আছে, তাকে সেফ হাউসে কোয়ারেন্টাইন করে রাখতে হবে। যার কিন্তু উপসর্গ আছে কিন্তু নেগেটিভ টেস্ট করেছে, কিন্তু তবুও আমাকে ক্লিনিক্যালি সন্দেহ হচ্ছে যে ও কোভিড পজিটিভ আছে, হয়তো 2-3 দিন পরে আবার আমি ওর কোভিড পজিটিভ টেস্ট করব, তাকে কিন্তু আমি ছেড়ে দিতে পারবো না সমাজের মধ্যে, তাকে সেফ হাউসে আমাকে আবদ্ধ করে রাখতে হবে। ফলে সেফ হাউসের রোল এখনো আছে। আমরা যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে যদি প্রয়োগ করি, তাহলে এই ভাইরাসটাকে এখনো আমরা একঘর করতে পারি। কেন ভাইরাসটা মূলত ভারতবর্ষে এই মুহূর্তে যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল টায়ার 1 সিটি, সে টায়ার 1 সিটি থেকে টায়ার 2 সিটিতে গেছে, টায়ার 2 সিটি থেকে টায়ার 3 সিটির মধ্যে প্রবেশ করেছে। গ্রামীণ ভারতবর্ষের মধ্যে সেভাবে আমরা এখনো লক্ষ্য করিনি। কিন্তু আমরা যদি আমাদের বেল্টটা টাইট না করি, আমরা সঠিকভাবে যদি প্যান্ডেমিক সায়েন্সের
পদক্ষেপগুলো অতিবাড়ির যে স্টেজ আছে সেটাকে চিহ্নিত করে যদি না এগোই, টায়ার 3 সিটি থেকে যখন গ্রামীণ ভারতবর্ষের মধ্যে প্রবেশ করবে, গ্রাম বাংলার মধ্যে প্রবেশ করবে, তখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, আর ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন রাখবো। বিশ্ববিদ্যালয় যদি নভেম্বর থেকে খোলা হয়, বিজ্ঞানসম্মত কি হচ্ছে বিষয়টা? দেখুন, এটা হচ্ছে সরল রেখায় আমরা আলোচনা করলে কিন্তু হবে না। আমাদেরকে বুঝে নিতে হবে, যদি বিশ্ববিদ্যালয় খোলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে বিজ্ঞানসম্মত মানসিকতার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষিকারা থাকেন, তারা যদি নিয়মিত হচ্ছে মাস্ক যদি পরে যেভাবে পড়ার কথা, তারা ফিজিক্যাল ডিস্টেন্সিং যদি মেনটেন করে, শারীরিক দূরত্ব যদি মেনটেন করে 6 ফুট এবং 2 মিটারে, এবং তারা হ্যান্ড ওয়াশিং যে রুলস গুলো আছে, সাবান জল দিয়ে নিয়মিত হাত ধোয়ার কাজটা যদি করে, এবং তাদের মধ্যে যাদের শরীরের মধ্যে উপসর্গ দেখা দেবে তাদের নিয়মিত হচ্ছে টেস্ট করা এবং কোয়ারেন্টাইন করার যদি ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় না এটা অসুবিধা হবে। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতাটা খুব খারাপ। অতীতে আমরা দেখছি যে এইসব পরামর্শ দেওয়ার সত্ত্বেও সরকার হচ্ছে নিজের পরামর্শ অথবা প্যান্ডেমিক যে বিজ্ঞান আছে সেই সায়েন্সের পরামর্শগুলো মানে উপরে নিজেদেরকে পরিচালিত করতে পারেনি। তারা হচ্ছে এই অতিমারিকে ছোট করে দেখানোর একটা মানসিকতার পরিচয় দিয়েছে, তাতে সাধারণ জনগণ তারা এই লকডাউনে প্রায় হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তারা মানে একেবারে একটা মানে এইটা ধরে নিয়েছে আমাদেরকে কোভিড চলে এসছে, আমাদের কারোর কিছু করার নেই। ফলে সেইরকম একটা মানসিকতার মধ্যে থেকে যদি কলেজ পরিচালিত হয়, তাহলে এটা হচ্ছে আরেকটা টাইম বম্বের মতন এক্সপ্লোড করবে। লোকাল ট্রেনের ক্ষেত্রে কি বলবেন? একই জিনিস। মানে আমরা লোকাল ট্রেনটা বন্ধ কেন করলাম? আমার লোকাল ট্রেনটা এই কারণে বন্ধ করলাম যে আমরা এই যে অতিমারির যে বেসিক কনসেপ্ট, যে ভাইরাসটা হচ্ছে একটা পপুলেশন থেকে অন্য পপুলেশনের মধ্যে হস্তান্তর হবে, সেটাকে লকডাউনের মাধ্যমে ব্রেক দ্য চেইন করার চেষ্টা করলাম। আমরা কবে করেছি? যখন হার্ডলি লেস দ্যান 100 কেসেস ছিল ভারতবর্ষে, তখন আমরা কিন্তু লকডাউন করলাম। আর এখন আমাদের হচ্ছে 65 লক্ষর বেশি পরিসংখ্যান, সেখানে দাঁড়িয়ে যদি আমরা ট্রেন চলাচল শুরু করি এবং বাকি সব কাজ শুরু করি, তার মধ্যে মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এই বেসিক প্রিন্সিপাল যদি না মেনটেন হয়, তাহলে কিন্তু এটা অতিমারির যে কারণ সেটা হচ্ছে কোভিড-19 ভাইরাস, সেটা হচ্ছে সাংঘাতিকভাবে ব্যবহার করবে। এবং সূচকগুলো এই পরিস্থিতির মধ্যে, যেখানে রেল পরিষেবা বন্ধ আছে, ঊর্ধ্বমুখী আছে, তখন হচ্ছে সেটা 3 গুণ 4 গুণ বেশি দ্রুত গতিতে বাড়বে। বেশ, একদম শেষ প্রশ্ন, ডক্টর ফুয়াদ হালিম এই মুহূর্তে সাধারণ দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ বা সিপিআইএম নেতা ফুয়াদ হালিম, তিনি সরকারের উদ্দেশ্যে কোনো যদি কথা বলতে চান। না, আমার কথাটা হলো যে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তারা এই কারণে বাড়ি ফিরছেন কেন ওদের শরীরের অভ্যন্তরের যে প্রতিরোধ করার ক্ষমতা, সেই ইমিউনিটি, সেটা বলিষ্ঠ আছে, এবং সেই অ্যান্টিবডি গুলো কোভিড-19 ভাইরাসকে মোকাবিলা করে পরাস্ত করতে সক্ষম আছে। এই অ্যান্টিবডি গুলো আমাদের যে পুষ্টি আছে, খাদ্য দিয়ে তৈরি হয়। ফলে আমরা হচ্ছে স্পষ্টভাবে মানে রাজনীতি করার ক্ষেত্রে থেকে একটাই হচ্ছে দাবি করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, যে আমাদের খাদ্য ভাণ্ডারে যে চাল, ডাল এবং গম মজুদ আছে, সেটা খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী তার থেকে 7 থেকে 9 গুণ বেশি মজুদ করে আছে। সেটা ভারতবর্ষের মানুষকে ছেড়ে দিন, তাদের খাদ্য গ্রহণ করার হচ্ছে যে পরিস্থিতি, সেটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। পার ক্যাপিটা কনজাম্পশন কমেছে। গ্রামের দিকে হচ্ছে মহিলাদের 2 কেজি ওজন কমেছে, পুরুষদের 2.5 কেজি ওজন কমেছে। সে অনুপাতে ওদের কিন্তু অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাও কিন্তু কমেছে সমতুল্যভাবে। এটা আমরা ধরে নিতে পারি। সেই শরীরগুলোর সামনে যখন কোভিড-19 হাজির হবে, সেই লড়াইটা শরীরের তরফ থেকে দুর্বল হবে। ফলে এই খাদ্যটা বন্টন করতে হবে। 7,500 টাকা প্রতি মাসে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, তাদের খাতায় হস্তান্তর করতে হবে। কেন? শাকসবজি এগুলো টাটকা কিনতে হয়, সেটা সরকারি গণবন্টন ব্যবস্থার মধ্যে থেকে বিলি করা সম্ভব নেই। যেমন ক্যালোরি প্রোটিনের একটা ভূমিকা আছে অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে,
অন্যদিকে মাইক্রোনিউট্রিয়েন্টের একটা ভূমিকা আছে, শাকসবজি সেই মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো মজুদ দেয়, ভিটামিন গুলো মজুদ দেয়, ফলে এই 7,500 টাকা দিলে একটা পুষ্টিকর খাবার মাসখানিক ধরে হচ্ছে পরিবারের লোকজন পাবে। এর ছাড়া এই মুহূর্তে সরকারের তরফ থেকে পর্যাপ্ত মাত্রায় টেস্টিং করা, মানে অসংখ্য বেড বাড়ানোর প্রয়োজন এই মুহূর্তে। আমরা যদি বেড না বাড়াতে পারি, এই 10 লক্ষ থেকে যেই হচ্ছে বাড়তে গিয়ে 20 লক্ষতে ঠিক ঠেকবে অ্যাক্টিভ কেস, কোনো ব্যবস্থাপনা কিন্তু কিনারা করতে পারবে না। ফলে সরকারকে বেডের সংখ্যা বাড়াতে হবে, হসপিটাল বেডের সংখ্যা বাড়াতে হবে, সে অনুপাতে হচ্ছে মানব সম্পদ, চিকিৎসক, নার্সিং স্টাফ, অন্যান্য স্তরে যারা চিকিৎসা কর্মী আছে তাদেরকে কিন্তু জায়গায় নিয়ে আসতে হবে। সে আপনি বেসরকারি হাসপাতাল ব্যবস্থাকে সরকারিকরণ করতে পারেন, অধিগ্রহণ করতে পারেন, অথবা আপনি নতুন জায়গায় করতে পারেন, কিন্তু বেড আপনাকে বাড়াতে হবে ডিসেম্বর মাস অব্দি, নাহলে হচ্ছে ত্রাই হতে চলেছে। চিকিৎসক হিসেবে মানুষের কাছে আমার পরামর্শ তিনটে: মাস্ক অবশ্যই পরবেন, আপনি কিন্তু সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে মাস্কটা নিয়ে আসবেন। যদি অন্য কেউ মাস্ক সঠিকভাবে যদি না পরেন, আমাদের শরীরের মধ্যে কোভিড-19 প্রবেশ করার 3টি দরজা আছে, আমাদের চোখ, নাক এবং আমার মুখ। এর বাইরে কিন্তু কোভিড-19 শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে নাক এবং মুখটা যদি আপনি ঢেকে রাখেন, তাহলে কিন্তু সব থেকে যে মূল যে 2টি দরজা আছে আপনি বন্ধ করে রাখবেন। সবাইকে করতে হবে, যার শরীরে সংক্রমণ আছে উনি যদি মাস্ক পরেন, ওনার শরীর থেকে ভাইরাস বেরোনোর হচ্ছে পরিসংখ্যান কমে যাবে, মানে সংখ্যা কমে যাবে, এবং যে মাস্ক পরে থাকবেন সুস্থ মানুষ, তার শরীরের মধ্যে প্রবেশ করার যে সংখ্যাটা আছে সেটা কমে যাবে, এটা প্রোটেক্টিভ। দ্বিতীয় হচ্ছে হ্যান্ড ওয়াশিং, সাবান জল দিয়ে হচ্ছে রেগুলার হাত ধোবেন। কোভিড-19 ভাইরাসের রক্ষা কবচ হচ্ছে একটা তেল জাতীয় পদার্থ। আমরা যখন বিরিয়ানি এবং হচ্ছে তেল জাতীয় কিছু জিনিস যখন খাই, হাত থেকে এটা সরানোর জন্য সাবান জল দিয়ে ওয়াশ করি, তেমনি আমরা যখন সাবান জল ওয়াশ দিয়ে হাত ধুই, তখন হচ্ছে কোভিড-19 এর রক্ষা কবচটা গলে যায়, তার অভ্যন্তরীণে যে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যায় এবং সেই ভাইরাসটা মারা যায়। ফলে সাবান জল দিয়ে নিয়মিত হাত ওয়াশ করবেন। হাতে ভাইরাস আসলে কিন্তু আমাদের সংক্রমণ হবে না, কিন্তু হাতে ভাইরাস আসলে আমরা যদি আমাদের চোখ, নাক এবং মুখে যদি এটাকে নিয়ে যাই অথবা স্পর্শ করি, আমরা কিন্তু ভাইরাসকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিচ্ছে। 3 নম্বর হচ্ছে শারীরিক দূরত্ব। এই যে আমি কথা বলছি, আমার মুখ থেকে যেই ছোট্ট ছোট্ট জলের কোনা বেরোচ্ছে বাষ্প হিসেবে, তাকে বাহন করে হচ্ছে ভাইরাসটা আমার শরীর থেকে, যদি আমি সংক্রমিত থাকি, অন্য একটা সুস্থ মানুষের কাছে পৌঁছয়। কিন্তু যখন আমি কথা বলি, গ্র্যাভিটির কারণে এই যে বিন্দুগুলো হচ্ছে আস্তে আস্তে মাটির দিকে পড়তে আরম্ভ করে, 6 ফিট দূরত্ব, 2 মিটার দূরত্ব গিয়ে একদম পায়ের পাশে পড়বে। ফলে আপনি যদি এই শারীরিক দূরত্ব মেনটেন করে, কেউ যদি সংক্রমিত থাকে, ও কথা বললে, ওর হাঁচি হলে, ওর কাশি হলে, এই কোনাগুলো, এই বাহনগুলো কিন্তু আপনার পায়ের সামনে পড়ে যাবে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করার জন্য সে যেতে পারবে না। ফলে এই 3টে পরামর্শকে আপনি কার্যকরী করুন, এটা হলো চিকিৎসক হিসেবে আমার পরামর্শ। অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা হয়তো আরো চালিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু কোথাও থামতে হয়। এবং যেটা অনুষ্ঠান শেষ করার আগে বারবার বলি, যখন আমরা এটা পাবলিশ করব তখন প্রচুর কমেন্টস আসে, হয়তো রাজনৈতিকভাবে অনেকে বিরোধিতা করে যে আমাদের অতিথি আছেন তার, কেউ সহমত পোষণ করেন, এখানেও সেই জিনিসটি হবে। এবং এর পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি, একদম ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা রাজনৈতিকভাবে ফুয়াদ হালিমের হয়তো বিরোধিতা করেন, কিন্তু চিকিৎসক ফুয়াদ হালিম বা মানুষ ফুয়াদ হালিমকে ঠিক ততটাই সমর্থন করেন। তাদের মতামতের অপেক্ষাতে রইলাম, এবং মতামত এবং প্রশ্ন সব নিয়ে আরো কোনো একদিন চলে আসবো। আশা করছি সেদিনকে আপনাকে পাবো, বাকি প্রশ্নগুলো সেদিনকের জন্য তোলা থাকবে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744।